মায়রা নীরবে চোখের পানি ফেলে। বেশ কিছুক্ষণ পর তার মাকে ছেড়ে দাঁড়ায়। মায়রার মা মায়রার চোখের পানি মুছে দেয়। মায়রা নাক টেনে বলে, আমার জন্য তোমার কত অশান্তি হয়, আমি না থাকলে তো সেসব আর হবে না। মায়রার মা মায়রার মুখে কয়েকটা চুমু খেয়ে বলে, আমার মেয়ের চেয়ে আমার কাছে ওসব সস্তার শাড়ি বড় হয়েছে কখনো? ওসব ভাবতে না করি না আমি তোকে। ওইসব আমি বুঝে নিব। তোর মায়ের ভালোবাসার চোখে পড়ে না মা? তুই ছাড়া তোর এই মা শূন্য বুকে কিভাবে থাকবে? একটাবারও ভাবিস নি কেন? মায়রা মাথা নিচু করে ফুপিয়ে কাঁদে। মায়ের বুকে মাথা রেখে কান্না ভেজা গলায় অভিযোগ করে, তোমার স্বামী বলেছে আমি তোমার আর ভাইয়ের সাথে কথা বললে সে আমাকে মেরেই ফেলবে। বলেছে আমি নাকি তোমাদের জাদু করেছি, তাই তোমরা আমাকে ভালোবাসো। বলেছে তুমি তো আমার নিজের মা নয়, একদিনও পেটে ধরনি, তবে কেন তোমাকে মা ডাকি? ওসব শুনে আমার খুব কষ্ট হয়েছে মা। সবাই কেন বলে তুমি আমার মা নয়? কাঁদতে কাঁদতে বলা মায়রার কথাগুলো শুনে মায়রার মা নীরবে চোখের জল ফেলেন। রুমা নেওয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফারা ইনায়ার চোখে পানি। মায়রা তাদের চেয়ে কত ছোট, অথচ মেয়েটার জীবন কত কষ্ট। একটা মানুষ কত কষ্ট পেলে তার বাঁচার ইচ্ছে মরে যায়। মায়রা আবারও বলে, তোমার স্বামী বলেছে আমি নাকি কুকুরের চেয়েও নিকৃষ্ট, কুকুরকে তাড়িয়ে দিলেও তো তারা আর আসে না, কিন্তু আমি বারবার তোমার আর ভাইয়ের কাছে যাই। আমি তো আমার পর মা ভাইকেই অনেক ভালোবাসি, সেটা কেউ কেন বোঝে না মা? ইরফান দরজার কাছে দাঁড়িয়ে মায়রার প্রতিটি আহাজারি শূন্য। নির্জীব চোখে মায়রার পানে চেয়ে রইল কতক্ষণ কে জানে। তার বার্ডফ্লাওয়ার এত দুঃখ নিয়ে হেসে খেলে বেড়াতো, সে ছাড়বে না ওই বাস্টার্ডকে। শুধু তার বার্ডফ্লাওয়ার একবার সুস্থ হয়ে নিক, শুধু আসলে সব ফেরত দেবে। দীর্ঘশ্বাস ফেলে জায়গাটি প্রস্থান করে ইরফান। মায়রার মা মায়রার মাথা তুলে দু হাতে মায়রার চোখ জোড়া মুছে দেয়। আবারও মায়রার মুখে কয়েকটা চুমু খেয়ে বলে, শোন না মা, তুই এই যে তোর মা বলছে ওই লোকটাকে আমি ছাড়বো না, তুই দেখে নিস আর কখনো এইসব পাগলামি করবি না। মায়রা নাক টেনে বলে, তোমাকে কিছু করতে হবে না, শিশুওয়ালা সব ঠিক করে দেবে বলেছে। মায়রার মা ভ্রু কুচকে বলে। শিশুওয়ালাকে? মায়রা থতমত খেয়ে তাকায়, লজ্জা পেয়ে যায়, আমতা আমতা করে বলে, আর মেয়ের জামাই। মায়রার মা মৃদু হেসে মায়রার ভেজা মুখ মুছে দেয়। মায়রা তার মায়ের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, মা আমি বাজবো তো? মায়রার কথায় মায়রার মা অসহায় চোখে তাকায়। চোখ জোড়া আবারও ভরে ওঠে। ফারা এগিয়ে এসে মায়রার পাশে দাঁড়িয়ে মায়রাকে তার দিকে ফিরিয়ে বলে, এই মায়েরা, এসব বাজে কথা কেন বলো তুমি? ইরফান ভাই তোমাকে পাতালে নিয়ে যাবে, তবুও তোমার কিচ্ছু হতে দেবে না, বুঝেছো? মায়রা ফারাকে জড়িয়ে ধরে হেসে বলে, তুমি অনেক ভালো আপু। ফারা নিজেও মায়রাকে জড়িয়ে ধরে বলে, আমার ছোট বোন মায়েরার চেয়ে ভালো কেউ এখনো হতে পারেনি, বুঝলে? মায়রা একটু হাসলেও আবারও নীরবে চোখের পানি ফেলে। সে জানে তার অবস্থা ভালো নয়। তাকে তো ডক্টর নিজেই বলেছিল তার অবস্থার কথা। সে ভুলে যায়নি। এত এত ভালোবাসার মানুষগুলোকে রেখে মায়রার যেতে ইচ্ছে করে না, কিন্তু তার যে মরণ বেধি। ফারা বুঝলো মায়রা কাছে, মেয়েটির নিজেরও চোখ ভিজে যায়। মায়রাকে সে কদিনই বা চেনে, অথচ মাত্র কদিনেই মেয়েটা এত আপন করে নিয়েছে। ফারা সত্যিই মনে হয় মায়রা তার একদম নিজের ছোট্ট একটি বোন। ছোট বোনেরা ঠিক যেমন চঞ্চল দুষ্টু হয়, মায়রাও তেমনি এক দুষ্টু মিষ্টি চঞ্চল মেয়ে। ইনায়া পিছন থেকে মায়রাকে জড়িয়ে ধরে কান্না মাখা গলায় বলে, আমার ভাইয়া তোমাকে ঠিক সুস্থ করে আনবে, বুঝছো? মিলিয়ে নিও। মায়রার মা এগিয়ে গিয়ে তার ছেলেকে কোলে নিয়ে রুমা নেওয়াজের পাশে বসেন। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে মায়রার মাকে সান্ত্বনা দেয়। ইরফান তার অফিসের অ্যাসিস্ট্যান্ট রাকিবকে কল করে বলে, রাকিব, আমার ইনস্ট্যান্ট হেলিকপ্টার লাগবে। টাইম হাইলি 20 মিনিটস। আমি ঠিকানা মেল করছি, গট ইট? রাকিব আমতা আমতা করলে ইরফান রেগে বলে, পাপ্পর খেতে না চাইলে টাকা ঢালো আর আমার কাজ করো। ওপাশে রাকিব চুপসে গিয়ে বলে। ইরফান আবারও বলে, আপনারা দুটো টিকিট বুক করে রাখো আজকের মধ্যেই। রাকিব মিনমিন করে বলে। ইরফান দৃঢ় কণ্ঠে বলে, তবে ফাস্ট করো। কথাটা বলেই কল কেটে দেয়। এরপর রাকিবকে এই হসপিটালের ঠিকানা পাঠায়। ফোন পকেটে রেখে দু হাত আড়াআড়িভাবে বুকে গুজে দাঁড়ায়।
দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন আকাশপানে, দৃষ্টিতে প্রাণ নেই। পাশে এসে শুদ্ধ কখন দাঁড়িয়েছে ইরফানের সে খেয়াল নেই। শুদ্ধ বেশ অনেকক্ষণ ইরফানের দিকে চেয়ে রইল। এরপর ইরফানের কাঁধে হাত রেখে ডাকে। ইরফান কিছু বলল না, আকাশপানে চেয়েই লম্বা একটি দীর্ঘশ্বাস ফেলে। অনেকটা সময় পেরিয়ে গেলে ইরফান নির্জীব গলায় বলে, হুম। শুদ্ধ মৃদু স্বরে বলে। ইরফান কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর বলে, ভার্সিটিতে নেক্সট 1 ইয়ার আমি থাকছি না। ভিসি আঙ্কেলের সাথে আমি কথা বলে নেব। তুই আঙ্কেলের সাথে একবার মিট করে নিস আমার হয়ে। শুদ্ধ মাথা নেড়ে বলে। ইরফান মৃদু স্বরে বলে, চট্টগ্রাম রওনা হব বার্ড ফ্লাওয়ারকে দিয়ে। ইয়াবের আঙ্কেল অনেক বড় অনকোলজিস্ট, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করাবো। এর জন্য 1 সেকেন্ড টাইমও ওয়েস্ট করতে চাই না। শুদ্ধ একটু ভেবে বলে। ইরফান এবার ঘাড় ঘুরিয়ে শুদ্ধর দিকে তাকায়, রেগে বলে, তোরা বারবার কেন এই এক টপিক নিয়ে কথা বলছিস? আমি নিতে পারছি না। বার্ড ফ্লাওয়ারের অপারেশনে অনেক রিস্ক। ওর কিছু। ইরফানের গলা ভারী হয়ে আসে, চোখ দুটো লাল। ডান হাতের আঙুলগুলো দ্বারা কপাল ঘষে নির্জীব গলায় বলে, আমায় একা ছেড়ে দে। শুদ্ধ কিছু বলল না। ইরফান একটু পর বলে, ইয়াবের আঙ্কেল অপারেশন করতে বললে ইনস্ট্যান্ট ওকে নিয়ে ঢাকা ব্যাক করবো, অ্যান্ড আজকেই কানাডার ফ্লাইটে উঠবো। শুদ্ধ অবাক হয়ে বলে। ইরফান গম্ভীর গলায় বলে, অল কমপ্লিট। শুদ্ধ আগের চেয়েও অবাক হয়ে বলে। ইরফান আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে, এরপর বলে, কানাডায় আমার পিএইচডি করতে যাওয়ার কথা ছিল, আর 1 মাস পর। নিজের ওপর ভরসা পাচ্ছিলাম না। কি যেন ভেবে বার্ড ফ্লাওয়ারের সব ওকে করে রেখেছিলাম। নিজের লোক থাকতে অন্যদের কাছে ওকে নিতে চাই না। তাই ইয়াবের আঙ্কেল আমার বাবার মতোই বার্ড ফ্লাওয়ারকে নিজের মেয়ে ভেবে ট্রিটমেন্ট করবে। আই এম নট শিওর সে পারবে কিনা, কজ সে আগের মতো প্রফেশনালি এসবে অ্যাড নেই পার্সোনাল কারণে। আবার ঠিক না লাগলে দেন কানাডা। শুদ্ধ মৃদু হেসে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান আবারও সেই অন্ধকার আকাশে দৃষ্টি রাখে, মৃদু স্বরে বলে, বিজনেসে ফুললি ফোকাস করার সাথে সাথে কানাডায় গিয়ে ওর জন্য কিছু অ্যারেঞ্জ করছিলাম। ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট আমি কানাডা গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। ইরফানের কণ্ঠে প্রাণ নেই। লম্বা শ্বাস টেনে আবারও বলে, বাচ্চা মেয়েটা কত বড় সারপ্রাইজ দিয়ে দিল আমায়। ও তো আমার লিটল গার্ল ছিল। ইরফানের কথাটা যেন হাজারো আক্ষেপ, দুঃখ, কষ্ট চুইয়ে চুইয়ে পড়ছে। এরপর আবারও ধরা গলায় বলে, বার্ড ফ্লাওয়ার জাস্ট দেখতে ছোট, ওর কাজগুলো অনেক বড় মানুষদের মতো। আমি ওর থেকে এমনটা কখনো এক্সপেক্ট করিনি। ও আমাকে খুব বাজেভাবে ভেঙে দিয়েছে শুদ্ধ। কথাগুলো বলে ইরফান শুদ্ধর দিকে একবার তাকায়। শুদ্ধ অবাক হয়ে ইরফানের চোখে চোখ রাখে। ইরফানের লালিত চোখ জোড়ায় পানি চিকচিক করছে। শুদ্ধর দৃষ্টিতে তা এড়ায় না। ইরফান সাথে সাথে চোখ সরিয়ে নেয় শুদ্ধ থেকে, আর 1 সেকেন্ডও এখানে দাঁড়ালো না। শুদ্ধকে পাশ কাটিয়ে গটগট পায়ে জায়গাটি প্রস্থান করল। শুধু বিস্ময় চোখে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান কখনো নিজেকে মেলে ধরে না। ওর স্বভাবটাই এমন, সেই ছোট থেকে দেখে আসছে। অথচ আজ একটা বাচ্চা মেয়ে সত্যি কিভাবে ভেঙে দিয়েছে ইরফানকে। ইরফান নিজের মাঝেই নেই যেন। কখন কি করছে সে নিজেই জানে না। এই যেমন মায়রার অপারেশন করাতে হবে, মায়রা আরও 3 মাস আগে ডক্টরের কাছে এসেছিল। তখন ট্রিটমেন্ট স্টার্ট করলেও অপারেশনের কাছে যাওয়া লাগতো না হয়তো, কিন্তু এখন উপায় নেই। তাছাড়া মায়রার অবস্থা আর 5 জনের চেয়েও শোচনীয়, কিন্তু ইরফান মানবে না। ও নিজেও জানে, বোঝে মায়রার এছাড়া উপায় নেই, কিন্তু ও সব ওয়ে ট্রাই করবে। শুদ্ধর মায়রাকে ভীষণ কথা শোনাতে ইচ্ছে করো। মায়রার এসব কথা লুকানোর জন্য মেয়েটার জীবনটাই যে অনিশ্চয়তায় ভাসছে। মায়রার কিছু হলে ইরফানের কি হবে? কথাগুলো ভেবে শুদ্ধ মলিন মুখে চেয়ে রইল। একটি বিস্তীর্ণ ফাঁকা মাঠের মাঝখানে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। হেলিকপ্টারের প্রোপেলারের ভারী তীব্র শব্দ, প্রোপেলারের ঘূর্ণায়মান ব্লেড থেকে প্রবল বাতাস বেশ খানিকটা জায়গা জুড়ে বাতাস ছড়িয়ে পড়ছে। কেউ একজন হেলিকপ্টারের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। মায়রা ইরফানের দিকে চেয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, আমাকে কোথায় নিয়ে যাবেন শিশুওয়ালা? ইরফান মায়রার মাথায় হিজাব টেনে ঠিক করে দেয়। এরপর মায়রাকে করে তুলে নেয়। হেলিকপ্টারের দিকে এগিয়ে যেতে যেতে মৃদু স্বরে বলে, যেখানে নিয়ে গেলে আমার বার্ড ফ্লাওয়ার সুস্থ হবে সেখানে। মায়রা ইরফানের বুকে মাথা ঠেকিয়ে রাখল।
হেলিকপ্টারের দিকে যত এগোয় প্রোপেলারের শব্দ তত তীব্রভাবে মায়রার কানে লাগে, সাথে বাতাস। মায়রা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে শক্ত করে। ইরফান মায়রাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে ইরফান একবার পিছু ফিরে দাঁড়ায়। সবাই ইরফান মায়রার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হাসল। তার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন সে ইরফানকে জিজ্ঞেস করেছিল বউকে সুখী করতে কত টাকার প্রয়োজন পড়ে। সেদিন ইরফানের বলা হেলিকপ্টারের উদাহরণটা ইরফানের সাথেই মিলে গেল। তবে মায়রা কি সুস্থ হবে? কথাটা ভেবেই শুদ্ধর মুখ মলিন হয়। তারেক নেওয়াজ ঝাপসা চোখে চেয়ে রইল ছেলে আর ছেলের বউয়ের পানে। তিনি মায়রার জন্য দুঃখ করেছিলেন, আফসোস করেছিলেন তার ছেলে মেয়েটাকে একটু ভালোবাসতে পারল না কেন। অথচ আজ যেন জলের মতো পরিষ্কার হয়ে গেল সব। তার সেই ছেলেটাই তার বন্ধুর মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। লাবিব তার মায়ের গলা জড়িয়ে ধরে ঘূর্ণায়মান প্রোপেলারটির দিকে চেয়ে রয় খানিকক্ষণ। এরপর দৃষ্টি নামিয়ে তার আপুয়ের দিকে তাকায়। ছোট্ট ছেলেটি কি বুঝলো কে জানে। সে হাসল না, আর পাঁচজনের মতো কাছ থেকে হেলিকপ্টার দেখে তেমন উৎফুল্ল হলো না। মনির মুখে তার আপুয়ের দিকে চেয়ে রইল। মায়েরা ভেজা চোখে সবার দিকে একবার তাকায়, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান হেলিকপ্টারের দিকে ফিরে দাঁড়ায়। একজন ইরফানের উদ্দেশ্যে বলে ওঠে, ইরফানের গম্ভীর স্বর। ওকে। কথাটা বলেই ইরফান হেলিকপ্টারের ভেতর প্রবেশ করে। মায়েরা ফুপিয়ে ওঠে। তার এসব ভালো লাগছে না। ইরফান সিটে বসে মায়েরাকে তার কোলে বসায়। কেউ একজন হেলিকপ্টারের দরজা বন্ধ করে দেয়। এরপর ধীরে ধীরে নিচ থেকে উপরে উঠতে থাকে। ফলে হেলিকপ্টার হালকা দূরে ওঠে। মায়েরা ইরফানের গলা দু হাতে শক্ত করে ধরে। ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁধে। ইরফান মায়েরাকে নিজের সাথে জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই বার্ড ফ্লাওয়ার। শুনতে পেল কি না, আরও শক্ত করে ইরফানকে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। তাকে আর কোথায় কোথায় যেতে হবে বাঁচার জন্য? সে বাঁচবে তো? তার শিশুওয়ালাকে ছেড়ে, তার ছোট্ট ভাইকে ছেড়ে, তার মাকে ছেড়ে কাউকে ছেড়ে যেতে ইচ্ছে করে না তার। ইরফান মায়রার মাথা তার গলা থেকে সরিয়ে নেয়। মায়রা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। ইরফান ডান হাতে মায়রার মুখ মুছে দেয়। এগিয়ে গিয়ে মায়রার ঠোঁট জোড়ায় সময় নিয়ে চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে বেশ কয়েকটা চুমু আঁকে। কিছু বলল না, আর শুনতে পাবে না। এরপর সোজা হয়ে বসে ইরফান। অসহায় চোখে অস্পষ্ট মায়রাকে দেখে। মায়রার সময় নিয়ে নিজেকে সামলায়, পিট পিট করে চোখ মেলে তাকায়। হেলিকপ্টারের ভেতর লাইট অফ থাকায় তেমন স্পষ্ট দেখতে পেল না ইরফানকে, অস্পষ্ট দেখল। ইরফান আবারও মায়রার মুখ মুছে দিয়ে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়রা চোখ বুঝল, থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান নিজেও চোখ বুঝল। অসহায়ত্বের সংজ্ঞা এত নিখুঁতভাবে উপলব্ধি করতে হবে ইরফান কখনো কল্পনাতেও আনেনি। কথাটা ভেবেই ছোট করে দীর্ঘশ্বাস ফেলে। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি ইরফানদের হেলিকপ্টার চট্টগ্রামে পৌঁছায়। ইরফান মায়রাকে নিয়ে তার আঙ্কেলের বাড়ি যায়নি, হসপিটালে গিয়েছিল। প্রায় ঘন্টাখানেকের মতো সময় নিয়ে মায়রাকে বেশ ভালোভাবে চেক আপ করে জানায় মায়রার অসুস্থ অবস্থা খুবই খারাপ, ওকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। লাস্ট কথাটা শুনে ইরফানের দুনিয়া কেঁপে উঠেছিল। ইরফান নিষ্প্রাণ দৃষ্টিতে শুধু তাকিয়েছিল। সে যেন তার প্রাণহীন দেহ বয়ে বেড়াচ্ছে। এরপর মায়রাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ঢাকার উদ্দেশ্যে। আবারও রওনা হবে বলে। আবারও প্রায় 1 ঘন্টায় কিছুটা বেশি সময় নিয়ে ইরফান মায়রাকে নিয়ে ঢাকায় ব্যাক করে। ঘড়িতে তখন রাত 10:30। ইরফান মায়রাকে কোলে নিয়েই নেমে দাঁড়ায় হেলিকপ্টার থেকে। মায়রাকে নিয়ে হেলিকপ্টার থেকে অনেকটা দূরে এগিয়ে গিয়ে দাঁড়ায় ইরফান। আশপাশটা একদম ফাঁকা দেখে ইরফান মায়রাকে কোল থেকে নামিয়ে দেয়। মায়রা ইরফানের সাথে লেগে গিয়ে দাঁড়ায়, মাথা উঁচু করে ভাঙা গলায় ডাকে, শিশওয়ালা। ইরফান মায়রার দিকে চেয়ে রইল। মেয়েটা এত কাঁদতে শিখেছে কবে থেকে? দু হাতে মায়রার মুখটা ধরে মৃদু স্বরে বলে, কাঁদছিলে কেন বার্ড ফ্লাওয়ার? মায়রার আবারও চোখ ভিজে যায়। সে ডক্টরের কথা শুনে নিয়েছে, তাকে অপারেশন করাতেই হবে। আর অপারেশন করালে সে মরে যাবে। তার অবস্থা একদমই ভালো নয়। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কান্না ভেজা কণ্ঠে বলে, শিশওয়ালা, আপনি আমাকে ভালোবাসেন? ইরফান মায়রার কথাটা শুনে সূক্ষ্ম হাসে, তবে মুখে তীব্র ব্যথার ছাপ। মায়রার কপালে শব্দ করে একটা চুমু এঁকে ফিসফিসিয়ে বলে, শুনবে?
মায়রার চোখের পাতা ফেলে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান দু হাতের আঁচড়ায় মায়রার মুখটা নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে গায়, हमारी गजल की है तस्वुर तुम्हारा, तुम्हारे बिना अब न जीना हमारा, तुम्हें यूं ही चाहेंगे, तुम्हें यूं ही चाहेंगे जब तक है दम, बहुत प्यार करते हैं तुमको सनम। এইটুকু গিয়ে থেমে যায় ইরফান। তার গলায় কিছু বেঁধেছে মনে হলো। মায়রা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। ইরফান এক পা পিছিয়ে যায়, মায়রা নিজেও দু পা পিছিয়ে যায়। কাঁদতে কাঁদতে মাঠের মাঝে বসে পড়ে মেয়েটা। দু হাতের মাঝে মুখ লুকিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, আমি শুনে নিয়েছি শিশুওয়ালা, আমি বাঁচব না, আমি মরে যাব বলে আপনারা এখন এত ভালোবাসা দেখাচ্ছেন। এসব আমার চাই না। এত ভালোবাসা দেখিয়ে আমায় দুনিয়ার লোভী করে দিতে চাইছেন। আপনারা সবাই স্বার্থপর। আমি আমার শ্যামা মায়ের কাছে যেতে চাই। আপনারা আবার আমায় অবহেলা করুন। আমি হাসি মুখে চলে যেতে চাই। আমার কাঁদতে ভীষণ কষ্ট হয়। আমি কেঁদে কেঁদে মরতে চাই না। আমি ভালোবাসা চাই না। কথাগুলো বলতে বলতে হেঁচকি তুলে কাঁদে মায়রা। ইরফানের দম আটকে আসছে বোধহয়, চোখ দুটো ভরে গিয়েছে। সে মায়রার দিকে এগোলো না, নির্জীব চোখে কান্নারত মায়রার পানে চেয়ে রইল। তার কানে বাজে তার আঙ্কেলের বলা কথা, ইরফান আব্বু, আমি তো আমার নিজের মানুষ। অপারেশন ছাড়া মেয়েটাকে আর কোনো ওয়ে নেই, আর ওর অপারেশন রিস্ক। তোমাকে 80% মৃত্যু ঢেকে ঢেলে ওকে অপারেশন থিয়েটারে দিতে হবে। ওর টিউমার অলরেডি ক্যান্সারে ট্রান্সফার হয়ে গিয়েছে। আগে যাদের দেখিয়েছে আই থিঙ্ক তারা এটা ধরতে পারেনি। আমি ওকে কানাডা নিয়ে যাও, এটা ভালো ডিসিশন। তবে আমার মনে হয় তারাও একই কথা বলবে। কথাগুলো ভেবে ইরফানের রক্তলাল চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়তে নেয়। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে পানির কণা ছিটকে ফেলে। ঢোক গিলতে চায়, পারে না, কেমন ছটফট লাগে। মায়রার কান্না তার কানে এসে বাড়ি খায়। দু হাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, Stop crying, bird flower. ইরফান এগিয়ে এসে মায়রার সামনে হাঁটু মুড়ে বসে, মৃদু স্বরে ডাকে, Bird flower. ইরফানের কণ্ঠ ভাঙা মনে হলো। মায়রার কান্না থেমেছে। মায়রার এভাবে কাঁদতে ভালো লাগে না। মেয়েটা নিজের কান্না নিজেই যেন সহ্য করতে পারছে না। সে মনে মনে ঠিক করলো সে আর কাঁদবে না। তার শিশুয়ারা কষ্ট পায়। অমন কঠোর মানুষকে এত দুর্বল দেখতে মায়রার একটুও ভালো লাগে না। মায়রা দু হাতে তার ভেজা মুখ মুছল, এরপর এগিয়ে এসে ইরফানের সামনে বসে। হাঁটুতে ভর দিয়ে একটু উঁচু হয়ে ইরফানের দিকে তাকায়। অন্ধকার হওয়ায় তেমন দেখতে পেল না। নাক টেনে বলে, আপনার ফোনটা একটু দিন তো। ইরফান ভ্রু কুঁচকে বলে, কি করবে? মায়রা কিছু না বলে নিজেই ইরফানের পকেট হাতিয়ে ফোন বের করলো। এরপর ফোনের লক খুলতে চাইলে পারে না। বিরক্ত হয়ে বলে, আগে আপনি বার্ড ফ্লাওয়ার পাসওয়ার্ড দিয়েছিলেন, এরপর চেঞ্জ করে কি দিয়েছেন? ইরফান মৃদু স্বরে বলে, My bird flower. মায়রা কিছু বলল না। সে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ইরফানের দিকে তাক করলে ইরফান চোখ মুখ কুচকে চোখ বুঝে নেয়। ভ্রু কুচকে বলে, কি করছো? মায়রা বা হাতে ফোন ধরে ডান হাত ইরফানের গালে হাত দিয়ে মলিন সুরে বলে, শিশুওয়ালা, আপনার হার্ট অনেক দুর্বল। মায়রার কথা শুনে ইরফান চোখ মেলে তাকায়। মায়রার হাতের লাইটটা একটু বাঁকিয়ে দেয়। দু পা ভাঁজ করে মাথার মাঝখানে বসে। দু হাতে মায়রাকে টেনে তার কোলে বসিয়ে মায়রার গালে নাক ঘষে বলে, Just for you. মায়রা প্রশান্তিময় হাসল। একটু ভেবে বলে, কিন্তু আপনি তো ভুল করছেন। আপনি জানেন না রোগীদের হাসি খুশি রাখতে হয়, আর আপনি উল্টে নিজেই বসে বসে কাঁদছেন। ইরফান গম্ভীর গলায় বলে, আমি কাঁদিনি। মায়রা মুখ বাঁকিয়ে বলে, আপনি যে মিথ্যা বলার ওপর পিএইচডি করেছেন
সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। ইরফান কিছু বলতে চায় তার আগে মায়েরা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে বেশ শক্তি খাটিয়ে পেছন দিকে ধাক্কা দেয়। ইরফান বুঝতে না পারায় পিছন দিকে হেলে ঠাস করে পড়ে যায়। তার উপর মায়েরা ইরফান চোখ মুখ কুঁচকে নেয়। স্টুপিড, কি করছো? এখানে অনেক নোংরা। মায়েরা দু হাতে ইরফানের গলা চেপে ধরে হেসে বলে, আপনাকে মেরে ফেলবো, বুঝলেন? মারার জন্য কে আবার পরিষ্কার জায়গা খোঁজে? ইরফান মায়রার মুখপানে চেয়ে রইল নীরবে। এটুকু সময়ের মাঝে মেয়েটা এভাবে হাসছে কিভাবে? ইরফান ভীষণ অবাক হলো। মায়রা চোখ ছোট ছোট করে বলে, আপনি কি আসলেই গন্ডার? আমি তো ভালোই জোর খাটিয়ে আপনার গলা ধরেছি, আপনি এমন স্বাভাবিক কেন? ইরফান গম্ভীর গলায় বলে। কজ তুমি অপুষ্টির পেশেন্ট। মায়রা ইরফানের গলা ছেড়ে ইরফানের পেটের উপর উঠে বসে। ইরফান চুপচাপ মায়রার কার্যকলাপ দেখছে। মায়রা গাল ফুলিয়ে বলে, আপনি তো আমার দেয়া গন্ডার নাম একদম সার্থক করে দিচ্ছেন। মাঝে মাঝে একটু ব্যথা পাওয়ার ভান করবেন, বুঝবেন, নয়তো আপনি সত্যি সত্যি আকৃতিতে গন্ডার হয়ে গেলে তখন আমি অকালে বেদবা হয়ে যাব। ইরফান অদ্ভুতভাবে বলে। এসব স্টুপিডদের মতো কথা কোথায় পাও? মায়রা ইরফানের ওপর শটান হয়ে শুয়ে পড়ল। দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের কানের কাছে মুখ নিয়ে আবেগী সুরে ডাকে, শিশুয়ালা। ইরফান দু হাতে মায়রার কোমর জড়িয়ে ধরো, মৃদু স্বরে বলে। বলো বার্ড ফ্লাওয়ার। মায়রা মিটিমিটি হেসে বলে, বিশ্বাস করুন, আমি এইসব আজগুবি কথা আপনার পেট থেকে পেয়েছি। ইরফান চোখ মুখ কুচকানায় মায়রাকে আরেকটু শক্ত করে ধরে বলে। বাদরামি অফ করবে না? মায়রা ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে খিলখিলিয়ে হাসে। হাসতে হাসতেই বলে, আচ্ছা, আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ভালোবাসার কথা বলবো? শুনুন, এসব কথা বলা স্বামীদের কাজ, বউদের কাজ স্বামীদের মুখ থেকে শোনা। ইরফান মায়রার কথা শুনল, ডান হাতে মায়রার হিজাব আলগা করে দেয়। এরপর গলার ভাঁজে ঠোঁট দাবালে মায়রা কেঁপে ওঠে। ইরফান ঠোঁট বাঁকায় বিড়বিড় করে বলে, ইউনো, হাজবেন্ডদের আরো অনেক কাজ আছে। তোমাকে সুস্থ করে নিয়ে সব বোঝাবো। মায়রা মাথা তুলে ইরফানের চোখের দিকে তাকায়, মলিন গলায় বলে, আপনার আঙ্কেলের কথা শুনেও আপনি কেন ভাবছেন আমি বাঁচবো? ইরফান রেগে বলে, আঙ্কেল না হলে মার্ডার করে দিয়ে আসতাম তাকে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান চোখ বুঝে ফোঁস করে শ্বাস ফেলে। নিজেকে শান্ত করে মৃদু স্বরে বলে, কানাডায় আমার পরিচিত অনেকে আছে। আমি আমার এক ফ্রেন্ডের কাছে রিপোর্ট পাঠিয়েছি। তার বাবা ডক্টর, সে তার বাবাকে রিপোর্ট দেখিয়েছে। আমি কথা বলেছি তার সাথে। তিনি বলেছেন তোমার অপারেশন করাতে হবে না। কানাডার ট্রিটমেন্টের মান অনেক উন্নত, বাংলাদেশের ট্রিটমেন্টের মান অনেক লো। এরা তিলকে তাল করে। আঙ্কেল নিজের লোক বলে আমি তার কাছে গিয়েছিলাম, বাট সে তো বাংলাদেশি ডক্টর। ফালতু টাইম ওয়েস্ট করেছি, ডিসগাস্টিং। একটু থেমে আজকেই কানাডার ফ্লাইটে উঠবো, বুঝেছো? মায়রা ঠোঁট উল্টে বলে, আবার কোথায় কোথায় নিয়ে যাবেন আমাকে? ইরফান দৃঢ় কণ্ঠে বলে, প্রয়োজন পড়লে পুরো বিশ্বের অল কান্ট্রিতে তোমাকে নিয়ে যাবো, আন্ডারস্ট্যান্ড? মায়রা দু হাতের কনুই ইরফানের বুকে ঠেকিয়ে দু হাতের ওপর তার থুতনি রেখে বলে, সব দেশের সরকার আপনার শ্বশুর হয়? ইরফান ভ্রু কুচকে বলে, স্টুপিড, ইউনো, আমি অলরেডি কতগুলো কান্ট্রির সাথে ইনভলভড। মায়রা ভাবুক ভঙ্গিতে বলে। কিভাবে? ইরফান মায়রার গালে হাত গলিয়ে বলে, বিজনেস পারপাসে। আই প্রমিস ইউ, তোমার কিচ্ছু হবে না। মায়রা চোখ বুঝে মৃদু হাসল। সে তো তার শিশুওয়ালার একটুখানি ভালোবাসা চেয়েছিল, অথচ তার শিশুওয়ালা তাকে তার চাওয়ার চেয়েও কত গুণ বেশি ভালোবাসে। ইরফান চোখ ছোট ছোট করে বলে, তোমার বডি তোমার বেড মনে হচ্ছে। মায়রা চোখ বুঝে ইরফানের দিকে তাকায়। একটু লজ্জা পায় মুখ লুকাতে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে মৃদুস্বরে বলে, হ্যাঁ, আমার পার্সোনাল বেড মনে হচ্ছে। মায়রা উত্তরে ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল, মৃদু স্বরে বলে, এত উন্নতি হয়েছে কবে? মায়রা ইরফানের কথার উত্তর করল না। একটু পর মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আপনি আমাকে পছন্দ করেন না, এই মিথ্যা বলতেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আই ডোন্ট লাইক ইউ, ইটস ট্রু।
মায়রা রেগে তাকায় ইরফানের দিকে, দু হাতে আগের চেয়েও জোরে ইরফানের গলা চেপে ধরে বলে। খবিশ লোক, মিথ্যাবাদী। ইরফান চোখ মুখ কুচকে বলে। স্টুপিড কি করছো? কথাটা বলে মায়রাকে ঘাসের উপর ফেলে ইরফান মায়রার ওপর আছড়া হয়। মায়রা ইরফানের গলা ছেড়ে চোখ বড় বড় করে বলে। কি করছেন, সরুন। ইরফান মায়রার মাথা থেকে হিজাব সরিয়ে নেয়। এরপর মায়রার গলায় মুখ গুজে বিড়বিড় করে। এতক্ষণ জ্বালিয়েছো, এবার স্টপ। রাত 1টায় ফ্লাইট, ততক্ষণ এখানে ঘুমাও। মায়রা চোখ বড় বড় করে তাকায়। মাঠের মাঝে তাকে ঘুমাতে বলছে। একটু আগে নিজে চেঁচালো, এখন নাকি নোংরা, আর এখন দেখো। এখন আপনার গায়ে নোংরা লাগছে না? ইরফান বিড়বিড় করে। নো, মেনে গিয়েছি। ইরফানের কথা শুনে মায়রা কপাল চাপড়ানো, চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। এই জায়গায় 100 হাত দূরেও কোনো মানুষ নেই। হেলিকপ্টার দাঁড় করানো, কিন্তু কোনো মানুষ নেই। চারপাশে কেমন অন্ধকার। মায়রা ঢোক গিরে ইরফানকে ঠেলে সরাতে চায়, ভীত কণ্ঠে বলে। সরুন। এটা কোথায় এনেছেন আমাকে? মনে হচ্ছে এখানে জিনেরাও থাকে না। ইরফান মাথা তুলে মায়রার দিকে তাকায়। মায়রা মিনমিন করে বলে। আমি বাড়ি যেতে চাই, প্লিজ। ইরফান মায়রার পিঠের নিচে হাত দিয়ে মায়রাকে সহ উঠে বসল। এরপর মায়রাকে নিয়েই উঠে দাঁড়ালো। নিচু হয়ে মাঠ থেকে তার ফোন উঠিয়ে ক্যাপ্টেনকে কল করে এখানে আসতে বলে। মায়রা আগে সেভাবে খেয়াল না করলেও এখন বারবার এদিক ওদিক তাকিয়ে দেখছে। জায়গাটা আসলেই কেমন যেন ভুতুড়ে টাইপ। মেয়েটা ইরফানের দিকে সিটিয়ে দাঁড়ায়। ইরফান ফোন পকেটে রেখে মায়রার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে। হোয়াট হ্যাপেন্ড? মায়রা ইরফানের দিকে চেয়ে বলে। আপনি কি জানেন এখানে জিন থাকে? কথাটা বলে আবারও এদিক ওদিক তাকায় মায়রা। ইরফান ভ্রু কুচকে বলে। আই নো, তোমাকে ওদের সাথে পরিচয় করাতেই এখানে হেলিকপ্টার ল্যান্ড করতে বলেছি। মায়রা তড়াক করে ইরফানের দিকে তাকায়, দু হাতে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে। অশুভ লোক, আপনি আমার সাথে মজা করছেন। আমি ভয় পাচ্ছি। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য। মায়রাকে কোলে তুলে নিয়ে এগিয়ে গিয়ে হেলিকপ্টারের ভেতর বসে। মায়রার আবারও খারাপ লাগে। দু হাতে ইরফানের গলা জড়িয়ে রাখে। কাঁদতে চাইল না, তবুও দু ফোঁটা পানি চোখের কোণ ঘেঁষে গড়িয়ে বেরোয়। ইরফান মায়রাকে নিজের সাথে জড়িয়ে মৃদু স্বরে বলে। ইউ নো বার্ড ফ্লাওয়ার, তুমি ঠিক আছো? বেয়াদব ডক্টর আমার বার্ড ফ্লাওয়ারের ভুল ট্রিটমেন্ট করিয়ে তোমার চোখের পানি ওয়েস্ট করিয়েছে। বাংলাদেশে এসে ওদের ডক্টরের লাইসেন্স কেড়ে নেবো আমি। ওয়েট। ইরফানের কথায় মায়রা হেসে ফেলল। ইরফান মায়রার মাথায় হিজাব টেনে দিয়ে হিজাবের উপরের একটু চুমু আঁকে। এরপর মাথা হেলিয়ে চোখ বুঝে রাখে। আগের চেয়ে কিছুটা ভালো লাগছে। ইরফান চট্টগ্রাম থাকতেই মায়রার সব রিপোর্ট থেকে শুরু করে এভরিথিং তার কানাডায় ফ্রেন্ডকে দেয়। বেশ কিছুক্ষণ আগে সে ইরফানকে মেল করে কনফার্ম করে। মায়রার ফুল কন্ডিশন ইরফান তার ফ্রেন্ডের বাবাকেই সরাসরি বলে। সব শুনে ভদ্রলোক খুবই স্বাভাবিকভাবে নিয়েছে বিষয়টি, যদিও দূর থেকে 100 ভাগ শিওর কিছু বলতে পারছে না। তবে ইরফানের হাতে আপাতত যা আছে তা দিয়ে মায়রার কন্ডিশন অপারেশনের দিকে যায়নি। আপাতত এইটুকুই অনেক বড় স্বস্তির। ইরফান দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের সামনে, পাশেই মায়রা। ইরফানের বাঁ হাতের মুঠোয় মায়রার ডান হাত। মায়রার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখছে। ইরফান মায়রাকে নিয়ে বাড়িতে গিয়েছিল। সবার সাথে দেখা করে খাবার খেয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। ইরফানের সাথে শুদ্ধ আর ফাইজ এসেছে। ফাইজ ইরফানের কাঁধে হাত রেখে বলে। ইরফান ছোট করে বলে। ফাইজ মায়রার দিকে চেয়ে মৃদু হেসে বলে। মায়রা মৃদু হেসে মাথা নাড়ে। এরপর ফাইজ ইরফানের থেকে বিদায় নিয়ে তার কাছে যায়। শুদ্ধ কোথা থেকে একটা পানির বোতল এনে ইরফানের দিকে বাড়িয়ে দেয়। এরপর মায়রার দিকে তাকিয়ে হেসে নাটকীয় ভঙ্গিতে বলে। ওহে আমার মেলায় হারিয়ে যাওয়া বোন, অবশ্যই সুস্থ হয়ে ফিরবে, বুঝছো? শুদ্ধর কথা বলার ধরনে মায়রা হেসে ফেলল, মাথা নেড়ে বলে। দোয়া করবেন ভাইয়া। শুদ্ধ অসহায় মুখ করে বলে। আস্তাগফিরুল্লাহ, এটা তুমি কি বললে মাইরা? মায়রা একটু ভয় পেল। সে আবার কি বলল? ভুলভাল কিছু বলে ফেললো নাকি? আমতা আমতা করে বলে। কি বললাম ভাইয়া? শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মিটি মিটি হেসে বলে। ভাই, তোর বুক কি বেশি জ্বলছে? বিশ্বাস কর, তোর সারা বডি জ্বললেও আমি মায়েরার জন্য দোয়া করব।
ইরফান বিরক্ত চোখে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ হাসল, এরপর মায়রার দিকে তাকিয়ে হেসে বলে, মায়েরা, কেন কানাডিয়ান ছেলেকে ভালো লাগলে যার সাথে আমাকে একটা খবর দিবে, বুঝছো? আফটার অল আমি তোমার বড় ভাই বলে কথা, আমার একটা দায়িত্ব আসে না? মায়রা এবার মনে মনে হেসে মাথা নেড়ে বলে, সত্যি ভাইয়া, কানাডিয়ান ছেলেদের সামনে থেকে দেখা আমার স্বপ্ন। হাউ কিউট। ইরফান রেগে চিল্লিয়ে বলে। শাট আপ। শুদ্ধ হাসছে, মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান মায়রার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, রাগাচ্ছ কেন আমায়? মায়রা চোখ ছোট ছোট করে বলে, আপনি রাখছেন কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে মুখ বন্ধ করে রাখো। মায়রা মুখ ফুলায়, এই লোকের এই কথা এই জীবনে যাবে না। মায়রা সামনের দিকে তাকালে চোখে পড়ল শুদ্ধের পেছন দিক থেকে সামান্য বাম দিকে নাসিমকে তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে মায়রা বিব্রত বোধ করে। লোকটাকে তার অকারণেই ভালো লাগে না। এমন নয় যে নাসিম বখাটে তাকে ডিস্টার্ব করে, কিন্তু নাসিমের দৃষ্টি মায়রার কাছে ভীষণ অস্বস্তিকর লাগে। মায়রা ডান দিকে ইরফানের দিকে সিটিয়ে দাঁড়ায়, যেন মায়রাকে নাসিম দেখতে না পায়। নাসিম বোধহয় বুঝলো মায়রার মনোভাব, মৃদু হাসলো তা দেখে। ইরফান শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, ইন ফিউচার বার্ড ফ্লাওয়ারের আশেপাশে নাছিমকে দেখলে আই সোয়ার ওর অবস্থা সাহেলের মতো করব আমি। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। দ্রুত পিছু ফিরে তাকালে দেখলো নাসিম এখনো মায়রার দিকে তাকিয়ে আছে। মায়রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুধু কিছু বলার আগেই ইরফান মায়রা সহ উল্টো করে ঘুরে মায়রার হাত শক্ত করে ধরে এয়ারপোর্টের এন্ট্রি গেটের ভেতর প্রবেশ করে। মায়রা ইরফানের দিকে তাকায় একটু পরপর। সাহেল নামটা পরিচিত লাগলো তার কাছে, কিন্তু মনে করতে পারল না ইরফান সেই লোকের সাথে কি করেছে। তার আশেপাশে থাকলে এই লোকটার সাথেও তাই করবে বলল। মায়রার হিসাব মিলতে গিয়েও একটুর জন্য মেলে না, কারণ সে সাহেলকে চিনতেই পারছে না। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল, উল্টো ঘুরে এগিয়ে গিয়ে নাসিমের সামনে দাঁড়ায়। নাসিমের দৃষ্টি মায়রা আর ইরফানের গমন পথে। শুদ্ধ নাসিমের মাথাটা তার দু হাতে নিজের দিকে ঘুরিয়ে বলে, মায়েরা চলে গিয়েছে। নাসিম থতমত খেয়ে তাকায়, মেকি রাগ দেখিয়ে বলে, সামনে থেকে সর, ডিস্টার্ব করিস না। কথাটা বলে নাসিম বাইকে স্টার্ট দেয়। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, এটা আমার বাইক শোনা, তোরা এখন আমার সাথে সাথে আমার বাইকটার দিকেও এমন কুনজর দিচ্ছিস কেন বুঝলাম না। আমি কিউট, আমার জিনিসও কিউট হবে স্বাভাবিক, কিন্তু তোরা আমার দিকে কুনজর দিতে দিতে দেখছি শুদ্ধকে অশুদ্ধ করেই সারবে। নাসিম বিরক্তি কণ্ঠে বলে। তোর মুখ ব্যথা করে না? শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, না তো, তোর কান ব্যথা করে? নাসিম কিছু বলল না। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, এরা হয়তো সুস্থ হয়ে যাবে বুঝলি, কিন্তু তোর নিজেকে সুস্থ করা উচিত। ইরফানের মন মেজাজ ভালো নেই বলে ঝামেলা করে নে, নয়তো আজ ওর হাতে মার খেতে। নাসিমের মুখ মলিন হয়, অসহায় কণ্ঠে বলে, আমি তো শুধু দেখি, বারবি ডলকে চাইনি তো। শুদ্ধ সিরিয়াসনেস রেখে বলে, আমি একটা জিনিস ভাবলাম, তুই আর অন্তরা দুটোই ছ্যাঁকাখোর। এরপর নাসিমের দিকে জহুরি চোখে চেয়ে বলে, কি অন্তরাকে বোনের নজরে দেখিস? নাসিম রেগে বলে, জীবনও না। শুদ্ধ হেসে বলে, তাহলে তোদের বিয়ে দিয়ে দিই, আর 5 জন স্বামী স্ত্রীরা গলা ধরে পীড়িত করে, তোরা না হয় গলা ধরে শোক পালন করবি। হাউ কিউট ইউনিক কাপল। নাসিম শুদ্ধর বাম হাঁটু বরাবর জোরে সরে এক লাথি বসায়। শুদ্ধ একটু পিছিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে। বেচারা কথার তালে বুঝতেই পারেনি নাসিম রেগে বলে, পারলে ওকে খুন করব আমি, সাথে তোকেও। কথাটা বলে বাইকে স্টার্ট দিয়ে চলে যায়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। কানাডায় ফিরে ইরফান মায়রাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল। প্রায় 3 ঘন্টার মতো সময় নিয়ে মায়রাকে বেশ ভালোভাবে চেক আপ করে জানিয়েছে টিউমার মোটামুটি অনেকটা বড় হয়ে গিয়েছে, তবে ক্যান্সারে ট্রান্সফার হয়নি এখনও। ক্যান্সারে যাওয়ার সম্ভাবনা খুবই নিকটে। তিনি 1 মাসের ওষুধ দিয়েছেন, এতে যদি কাজ হয় তাহলে অপারেশন করাতে হবে না। এরপর আবারও 6 মাস কোর্সের ঔষধ দেবেন, আর যদি এই 1 মাসে কোনো উন্নতি না হয় তবে অপারেশন করাতে হবে। কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গা এলিয়ে চোখ বুঝল। মায়রা ডক্টরের কাছ থেকে ফিরে ঘুমিয়েছে। মেয়েটি আবারও কেঁদেছিল নিঃশব্দে।
ইরফানের নিজেকে ভীষণ অসহায় লাগে। তার বাটফ্লাওয়ারের এই রোগ কেন হলো? আরও কত কত রোগ আছে যেগুলোর নিরাময় অ্যাটলিস্ট এত কঠিন নয়। সব রেখে আল্লাহ কেন এটাই তার বাটফ্লাওয়ারের মাঝে দিয়ে দিল? ইরফানের চোখ দুটো জ্বালা করে। মায়রার কণ্ঠ পেয়ে ইরফান দ্রুত চোখ মেলে তাকায়। মায়রা ঘুমো ঘুমো চোখে বেডের উপর বসে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান দ্রুত উঠে গিয়ে মায়রার সামনে বসল। মায়রা তার ঘুমো ঘুমো চোখ কচলে বলে, আপনার চোখ লাল কেন? ইরফান মায়রার কথা এড়িয়ে গিয়ে বলে, কি হবে? মায়রা ইরফানের দিকে তাকিয়ে রইল। মায়রার খারাপ লাগে লোকটা তার জন্য কত চিন্তা করে। মায়রা মৃদু স্বরে বলে, আমি ঠিক হয়ে যাব শিশুয়ালা। আই নো তোমার কিচ্ছু হবে না। মায়রা মাথা নিচু করে বলে, আমার এখানে ভালো লাগছে না। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, বিড়াল এনেছি। মায়রা তড়ক করে ইরফানের দিকে তাকায়। বিদেশি বিড়ালগুলো এত কিউট হয়। মায়রা এর আগে সামনে থেকে কখনো দেখেনি। এখানে এসে রাস্তায় অনেকের কাছে মায়রা এটা দেখে ইরফানের কাছে আবদার করেছিল। ইরফান তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিল। মায়রাও গাল ফুলিয়েছিল। ইরফানের সাথে আর কথা বলেনি। বাড়ি এসে ঘুমিয়ে গিয়েছিল। এখন বিড়াল এনেছে শুনে তার চোখ দুটো চকচক করে ওঠে। উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি এনেছেন? ইরফান ছোট করে বলে। হুম। মায়রা বেড থেকে নেমে ঘর থেকে বেরোতে গিয়েও পিছু ফিরে দুহাত ইরফানের গালে দিয়ে হেসে বলে, শিশুয়ালা আপনি কত ভালো, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথাটা বলে মায়রা দৌড় লাগায় ঘরের বাইরে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, ধীরে যাও, পড়ে যাবে। মায়রা শুনলে তো। দেখতে দেখতে 15 দিন কেটে যায়। শুদ্ধ কানাডায় এসেছে ভার্সিটির কাজে। মূলত ইরফানের সাথে দেখা করাই মেইন উদ্দেশ্য ছিল, সাথে ভার্সিটির কাজও পড়ে গিয়েছে। ইরফান বেডের সাথে হেলান দিয়ে চোখ বুঝে বসে। বুকে দুহাত আড়াআড়িভাবে গুজে রাখা, কপালে চিন্তার ভাঁজ, ডান পায়ের ওপর বাম পা উঠিয়ে রাখা। শুধু ডিভানে বসে ইরফানের দিকে চেয়ে বলে, হা বাবা, লাস্টে মায়েরার কথা কি বলে সে? শুদ্ধর কথায় ইরফান চোখ মেলে তাকায়। চোখ দুটো হালকা লাল। শুদ্ধর একটু খারাপ লাগলো। ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে, 10% রিকভার করেছে। ইরফানের কণ্ঠে প্রাণ নেই। শুদ্ধ মৃদু হেসে বলে, এটাই কি কম? একটু ধৈর্য ধর, আরও 15 দিন বাকি আসে। ইরফান ঘাড় বাঁকিয়ে খুলে রাখা দরজা বরাবর সোফার দিকে তাকায়, যেখানে মায়রা বিড়ালটিকে কোলে নিয়ে কি কি কথা বলছে থেকে থেকে খিলখিল করে হেসে উঠছে। ইরফান ঢোকিরে হাস্য উজ্জ্বল মায়রার পানি চেয়েই আক্ষেপের সুরে বলে, দ্যাটস নট এনাফ। এভাবে চললে ওকে অপারেশন করাতে হবে, আর অপারেশন করালে। ইরফান থেমে যায়, কণ্ঠ কাঁপছে। শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরফানের পানে। নিজেকে সামলায়। এরপর মৃদু হেসে বলে, মায়েরার মাঝের অসাধারণ এক প্রতিভা আছে বুঝলি। ও সব সময় হাসতে পারে, মন থেকে হাসে মেয়েটা, আর এটা ওর রিকভারের মেন মেডিসিন বুঝলি। ইরফান মায়রার পানি চেয়ে। শুদ্ধর কথা শুনে ইরফান নিজেও সূক্ষ্ম হাসত। মায়রার কোল থেকে বিড়ালটি নেমে যায়। মায়রা সোফা থেকে নেমে তার পাশে থাকা ল্যাপটপটি একটি টেবিলের উপর রেখে দেয়। একটু আগে মায়রা তার শ্বশুর শাশুড়ি ইনায়া সবার সাথে ভিডিও কলে কথা বলেছে। তার মা আর ভাইয়ের সাথে কলে কথা হয়েছে, তবে দেখতে পায়নি। মায়রার একটু মন খারাপ হয়। ইরফান বলেছে আর 15 দিন পর তাকে বাংলাদেশে নিয়ে যাবে। এই ভেবে মায়রার মন ভালো হয়। তবে মায়রার কাছে এই বাড়িটা বেশ লাগে। পুরো 5টি রুম, ওয়াশরুমগুলোই একটা রুমের সমান, ব্যালকনিগুলো কি বিশাল। মায়রা তো ইচ্ছে করে এই বাড়ি তুলে বাংলাদেশে নিয়ে যেতে। বিড়ালটিকে ইরফানের ঘরের দিকে যেতে দেখে মায়রাও পিছু পিছু আসে। বিড়ালটি শুদ্ধর পায়ের কাছে গিয়ে লেজ নাড়ায়। শুদ্ধ খেয়াল করেনি। পায়ের কাছে সুরসুরি লাগায়। শুদ্ধ নিচু হয়ে বিড়াল দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে ডিভানের ওপর পা তুলে বসে। ডান দিকে ফিরে দুটো হাঁচি দেয়। মায়রা শুদ্ধর কাণ্ড দেখে পেট চেপে হাসছে। শুদ্ধ নাক ডোরে কাঁদো কাঁদো মুখ করে বলে, ইন্নানিল্লাহ, আমার শত্রুকে এ বাড়িতে কে ঢুকতে দিল? এই ইরফান, এটাকে বের কর। কথাটা বলে আবারও হাঁচি দেয়। মায়রা এগিয়ে এসে বিড়ালটিকে কোলে নিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, কি বলছেন ভাইয়া? ও আমার বাচ্চা লিও, ওকে বের করে দিতে বলছেন কেন? শুদ্ধ নাক ডোরে অদ্ভুতভাবে মায়রার দিকে তাকায়। এরপর মায়রার করে বিড়ালটির দিকে তাকায়।
আবার দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়, আরও একবার হাঁচি দিয়ে নাক ডলে বলে, কিরে ইরফান, তোর ডিএনএতে যে প্রবলেম তা তো জানতাম না। কি বাচ্চা পয়দা করলি রে? এ তো যে সে বাচ্চা নয়, একেবারে পশমওয়ালা বিড়াল। বলছি তুই এত ফাস্ট 15 দিনে বাচ্চা জন্ম দিয়ে দিলে। কি পাওয়ারফুল ডিএনএ রে তোর। কথাটা বলে আরও দুবার হাঁচি দিল শুদ্ধ। এই বিড়ালে তার এত অ্যালার্জি রে, এর সাথে এ বাড়ি থাকবে কি করে? শুদ্ধর কথায় মায়েরা ভ্যাবাচেকা খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে, মায়েরা বোকা চোখে চেয়ে বলে, আপনার কথা বুঝিনি ভাইয়া। শুদ্ধর চোখ নাক লাল হয়ে গিয়েছে। সে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে মিটিমিটি হেসে বলে, ইরফান তোমাকে হাতে কলমে বসাবে। শুদ্ধ বেরিয়ে যেতেই মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। রুড়ো কণ্ঠে বলে, আমি বিড়ালের বাবা? মায়েরা ঠোঁট উল্টে বলে। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে মায়েরাকে ডাকে। কাম। মায়েরা বিড়ালটিকে নিয়েই ইরফানের পাশে গিয়ে বসল। ইরফান বিরক্ত হয় মায়েরার কোলে বিড়ালটিকে দেখে। সারাদিন এর সাথে চিপকে থাকে তার বউটা। মাঝে মাঝে ইরফানের ইচ্ছে করে একে আছাড় মেরে নাড়ি ভুড়ি বের করে দিতে, কিন্তু মায়েরার জন্য সে ইচ্ছেকে মেরে ফেলতে হয়। ইরফান বিড়ালটির মাথার কাছে চিমটি দিয়ে ধরে উঁচু করে বিড়ালটিকে মেঝেতে নামিয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে রেগে বলে, আরে ওকে এভাবে ধরছেন কেন? আপনি আসলেই পাষাণ। একটা বিড়ালের প্রতিও আপনার সামান্যতম মায়া নেই। ইরফান তার কাজ শেষ করে মায়েরাকে তার কোলে বসিয়ে নেয়। মায়েরা ঘাড় নিচু করে দেখতে চায় বিড়ালটি কোন দিকে গেল। ইরফান দু হাতে মায়েরার দুগাল চেপে নিচের দিকে ঘোরায়। মায়েরা কিছু বলার আগে ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে বলে, বিড়ালের বাবা হওয়ার কোনো ইন্টারেস্ট নেই আমার, অ্যান্ড তোমাকেও বিড়ালের মা বানানোর ইন্টারেস্ট নেই। ওকে? একটু থেমে ঠান্ডা গলায় বলে, তুমি আমার বেবির মা হবে, আন্ডারস্ট্যান্ড? ইরফানের কথায় মায়েরার কেমন অদ্ভুত অনুভূতি হলো। কথার তালে হঠাৎই বলে ফেলে, কবে? কথাটা বলে মায়েরা থতমত খেয়ে যায়। ভীষণ লজ্জা পায় মেয়েটা। ইরফানের দৃষ্টি থেকে বাঁচতে দ্রুত চোখ নামিয়ে নেয়। ইরফানের কোল থেকে নামতে চাইলে ইরফান হাতের বাঁধন আরও শক্ত করে। মায়েরা নত মুখ পানে চেয়ে ঠোঁট কামড়ে হাসে। মায়েরাকে নিজের দিকে আরেকটু টেনে নিয়ে শীতল কণ্ঠে বলে, তুমি কবে আমার বেবির মা হতে চাইছো বার্ড ফলোয়ার? মায়েরা চোখ খিচে নেয়। ইস, বেফাস কথা বলে বলে শুধু ফেসে যায়। একটু পর চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফানের ঠোঁটের কোণে বাঁকা হাসি। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে, আমতা আমতা করে বলতে নেয়, শীষ। বাকিটুকু আর বের করতে পারে না। ইরফান মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়েরা চোখ বুঝে পেছন দিকে হেরে পড়তে নেয়। ইরফান মায় দু হাতে আগলে নেয় অনুভূতির জোয়ারে ভাসতে থাকা তার বার্ড ফ্লাওয়ারকে। দেখতে দেখতে আরও 5 দিন পেরিয়ে গিয়েছে। শুদ্ধ কানাডাতেই আছে। ভার্সিটির জন্য তার মোটামুটি কাজের চাপ আছে। ঘড়ির কাঁটায় জানান দেয় রাত 12টা। শুদ্ধ ছাদে দাঁড়িয়ে আছে। ফারাকে বেশ কয়েকবার কল করে, কল রিসিভ হয় না। ফারার ভার্সিটি এখন না ধরাই স্বাভাবিক। শুদ্ধ তবুও বিরক্ত হলো। পুরো 5 দিন দেখেনি তার পাখিটাকে। কি জ্বালা, বিয়ে করেও বিরহ তার। এই 5 দিনে মায়েরার আগের চেয়েও অনেকটা উন্নতি হয়েছে। শুদ্ধ স্বস্তি পায়। ইরফানটা বাংলাদেশে গেলে সে আগে বিয়ে করবে। এসব দূরত্ব আর নেওয়া যায় না। হঠাৎই পেছন থেকে কেমন যেন জড়ানো কণ্ঠ পায়। শুদ্ধ ভ্রু কুচকে পিছু ফিরে তাকায়। হালকা আলো ইরফানকে স্পষ্টই দেখল। ভাবনার মাঝে ইরফান এলোমেলো পায়ে এগিয়ে আসে শুদ্ধর দিকে। আঙুল উঁচিয়ে বলে, আমার বউ কোথায়? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। এগিয়ে গিয়ে বলে, মায়েরা তো ঘুমিয়েছে, তুই তো বললি ঘন্টাখানেক আগে। ইরফান ঠিকভাবে দাঁড়াতে পারছে না। চোখ খুলে আবার বোঝে। শুধু ভ্রু কুচকে বলে, তুই কি সুস্থ নাকি? ইরফান এলোমেলো কণ্ঠে বলে, আমার অনেক কষ্ট। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। এর হয়েছে কি? ভাবনার মাঝেই ইরফান এলোমেলো পায়ে এসে হঠাৎই শুদ্ধকে জড়িয়ে ধরে। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আছে। এই ইহজীবনে ইরফান এমন করেছে বলে তো তার মনে পড়ে না। ইরফানের কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলে, নো নো, আমি ঠিক নেই। ইউনো, বার্ড ফ্লাওয়ার শুধু আমাকে হার্ট করে। শি ইজ আ সেলফিশ গার্ল। ইরফান এলোমেলো পায়ে ছাদের কিনারায় গিয়ে প্রাচীর ওপর উঠে বসতে চায়। শুধু দ্রুত পায়ে গিয়ে ইরফানকে ধরে বলে,
আরে কি করছিস? এভাবে ঢুলছিস, পড়বি তো। ইরফান পিছু ফিরে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর গায়ে হেলে গিয়ে বলে, তাহলে তুই আমাকে কোলে নে। শুদ্ধ তবদা খেয়ে বলে। অ্যাঁ? ইরফান বিরক্ত হয়ে আবারও ঢুলতে ঢুলতে ছাদের মেঝেতে বসে। পেছনে রেলিংয়ের সাথে হেলান দেয়, ডান পা মেরে রেখে বা পা ভাঁজ করে, বা পায়ের উপর বা হাত রাখে। শুধু এতক্ষণে বুঝেছে সে এক মাতালের সাথে আছে, কিন্তু একে এসব ছাইপাশ খাইয়েছে কে? ইরফান তো এসব খাওয়ার বান্দা নয়। উল্টে এসবের নাম কেউ নিলে ইরফান ঠাস করে লাগিয়ে দেবে। সে নিজেই এসব খেয়ে এসেছে, শুদ্ধর বিশ্বাস হলো না। এসব ভাবনা রেখে ইরফানের দিকে এগিয়ে গিয়ে ডাকে। ইরফান। ইরফান মৃদু স্বরে বলে, আবার সুস্থ ওয়াইল্ডফ্লাওয়ারকে আমার কাছে এনে দিবি ব্রো। ইউনো, ওকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। ইরফানের কথায় শুদ্ধ হাঁটু গেড়ে বসল। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে অসহায় কণ্ঠে বলে, ওকে ছাড়া 2 ইয়ার্স থেকেছি, তখনও কষ্ট হতো, আর এখন ভীষণ ভীষণ কষ্ট হয়। ও কবে সুস্থ হবে? তখন ভাবতাম ওকে একদিন পেয়ে যাব, আর এখন ভাবতে হয় ওকে কি হারিয়ে ফেলবো। এটা ভাবলেই আমার শ্বাসকষ্ট হয়। আমার তো শ্বাসকষ্ট নেই, রাইট? তবু এটা কোথা থেকে আসে? শুধু ইরফানের পাশ বরাবর একটু সামনে বসল। চুপচাপ ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে, চোখ বুঝে রেখেই আবারও বলে, আমি অনেক বেশি নিকৃষ্ট হাজব্যান্ড। বার্ডফ্লাওয়ার আমার থেকে মুক্তি পেতে চেয়েছিল কেন? আমি ওকে থাপ্পড় মেরেছি বলে ও এত বড় শাস্তি দিল আমায়। ও আমার কাছে এসে কেন অভিযোগ করলো না? প্রতিটা থাপ্পড়ের বিনিময়ে ও আমায় 1000টা লাথি দিত। ও চাইলে আমি আমার এই হাত দুটোকে কেটে ফেলতাম, কিন্তু আমাকে কেন সুযোগ না দিয়ে আমায় এত বাজেভাবে হার্ট করলো? কেন করলো এমন? শুদ্ধ অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে আছে। মায়েরা ঘুম থেকে উঠে ইরফানকে না পেয়ে ছাদের দিকে উঠে এসেছিল। ইরফানকে ছাদের মেঝেতে বসে বলা প্রতিটা কথা শূন্য। ছাদের এক কোণে দাঁড়িয়ে কখন যে চোখ দিয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে তার টের পেল না। ছাদের কোণায় দাঁড়িয়ে ভেজা চোখে ইরফানের দিকে তাকিয়ে রইল। তার শিশুওয়ালাকে সে কত কষ্ট দিয়ে দিয়েছে। মায়রার মনে পড়ল, ইরফান যখন তাকে থাপ্পড় দিত তখন মায়রার ভীষণ খারাপ লাগতো, কিন্তু পরে ভাবতো লোকটা তাকে নিজের ইচ্ছে বিয়ে করেনি, তাই একটু আধটু মারছে। মায়রাও মার খেয়ে ভুলে যেত, এখনও ভুলে গিয়েছে, কিন্তু লোকটা ভাবছে সে ইরফানকে শাস্তি দিতে এমন করেছে। সে তো জানতই না তার শিশুওয়ালা তাকে ভালোবাসে। জানলে কি কখনো এমন করতো? ইরফান একটু থেমে ডান হাত বুকের বাঁ পাশে রেখে আবারও অস্ফুট স্বরে বলে, এই তো এখানে ব্যথা হয় খুব। ও আমার এখানে কেন এত ব্যথা দিল? ও তো বার্ডফ্লাওয়ার। বার্ডফ্লাওয়ার মানে তো ফুল। ফুলদের মন নরম হয় না। আমি তো পাষাণ, কিন্তু আমার বার্ডফ্লাওয়ার তো নরম ফুল। তবে ও কেন আমায় পাষাণদের মতো আমার হার্টে এত আঘাত করলো? ইরফানের কণ্ঠে অসহায়ত্ব, কণ্ঠ ভাঙা। ছাদের অপর পাশে লাইট জ্বালানো, সেই আলোর কিছু অংশ ইরফানের মুখের উপর এসে পড়ায় ইরফানকে স্পষ্ট দেখা যায়। ইরফানের গাল ভেজা, বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়িয়েছে। শুধু অবাক হলো না, ইরফানকে তার কাছে আপাতত একটা বাচ্চা লাগলো, যারা অকপটে তাদের মনের কথা তার সামনে উগড়ে দেয়। মায়েরা ইরফানের পানে চেয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। তার শিশুওয়ালাকে সে অনেক কষ্ট দিয়ে দিয়েছে। মায়রার নিজের ওপর ভীষণ রাগ হয়, কান্না মাখা চোখে চেয়ে বিড়বিড় করে, সরি শিশুওয়ালা। একটু পর ইরফান চোখ মেলে তাকায়, শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে ঝাপসা চোখে চেয়ে বলে, তুই গে। শুদ্ধ ইরফানের কথায় হেসে ফেলল, হাসি আটকে বলে, আমি তোর ভাই, ভুলে গেলি? ইরফান চোখ দুটো টেনে তুলে ভালোভাবে দেখার চেষ্টা করে বলে, ও হ্যাঁ, তুই শুদ্ধ বাদর, রাইট? শুদ্ধর মুখটা প্যাঁচার মতো হয়ে যায়। বেদ্যপ তাকে ইনসাল্ট করছে। ইরফান বাচ্চাদের মতো করে বলে, বার্ডফ্লাওয়ার আমাকে কষ্ট দিয়েছে জানিস ব্রো। শুদ্ধর মায়া হলো ইরফানের চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ এবার বেশ অবাক হয়, এমন ইরফানকে সে এই জীবনে দেখেনি। ছোটবেলা থেকেই দেখে এসেছে ইরফান ভীষণ কঠোর মনে,
সেই ছেলে তার সামনে বসে বসে বাচ্চাদের মতো চোখের পানি ফেলছে। ইরফান একটু পরপর শার্টের হাতা দিয়ে চোখ মুছে শুদ্ধর দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, বার্ড ফ্লাওয়ার সেলফিশদের মতো মরে যেতে চাইলো, আমার কথা ভাবলো না একবারও। ওরা থাকলে আমার হার্টে ব্যথা করবে, ওইটা একবারও ভাবলো না। এটা কি ঠিক করেছে বল? বার্ড ফ্লাওয়ার ছাড়া শিশুওয়ালা বাঁচবে না। বার্ড ফ্লাওয়ার এটা বোঝে না কেন? ইরফান কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে আছে ঝাপসা চোখে, যেন শুদ্ধর কাছে এর উত্তর আছে। আর ইরফান অধীর আগ্রহে উত্তরের অপেক্ষা করছে। ইরফানের কথাগুলো শুনে মায়েরা দু হাতে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদে। তার শিশুওয়ালা তাকে ছাড়া বাঁচবে না। সে সত্যিই স্বার্থপর। সে কেন বোঝেনি তার শিশুওয়ালাকে? তার শিশুওয়ালা তার কত যত্ন করত, আর সে সেসব যত্নকে ভুলভাল নাম দিত। শুধু চোখ ছোট ছোট করে বলে, শিশুওয়ালাকে? ইরফান চোখ বুঝে ডান দিকে ঘাড় কাত করে, মৃদু হেসে বলে, আমি বার্ড ফ্লাওয়ারের শিশুওয়ালা, তুই জানিস না? ইটস ভেরি ব্যাড। বার্ড ফ্লাওয়ার ভালোবেসে কি সুন্দর করে শিশুওয়ালা থাকে, ও খুব ভালো। শুধু চোখ ছোট ছোট করে বলে, একটু আগেই তো বললি তোর বার্ড্র। ইরফান রেগে দুর্বল শরীরে ডান হাতে শুদ্ধর বুকে ধাক্কা দেয়, আঙুল উঁচিয়ে বলে, একদম এই নাম উচ্চারণ করবে না। শিশুওয়ালা ছাড়া আর কেউ বার্ড ফ্লাওয়ারের নাম মুখে নিলে ওর মুখ ভেঙে দেব, আন্ডারস্ট্যান্ড? শুদ্ধ হেসে ফেলে ইরফানের কথায়, হাত তালি দিয়ে বলে, ওয়াও, কি ভালোবাসা! হয় তোর ওর নেক নেম বললাম না, কিন্তু তুই নিজেই তো মায়েরাকে সেলফিশ গার্ল বললি, আবার ভালোও বললি। আসলেও ও কোনটা? ইরফান আবারও মুখটা অসহায় করে ফেলে, শুদ্ধর দিকে হেলে গিয়ে শুদ্ধর কাঁধে কপাল ঠেকায়। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায়। ইরফান ওভাবেই ভাঙা গলায় বলে, শি ইজ এ ম্যাজিক্যাল গার্ল। ও যখন শিশুওয়ালা বলে ডাকে তখন আমার হার্ট একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আর ও যে আমাকে আমার থেকে দূরে যেতে চেয়েছিল, আমাকে একা ফেলে যেতে চেয়েছিল, এটা ভাবলে আমার হার্টে আগুন ধরে যায়। সো শি ইজ এ গুড গার্ল অ্যান্ড selfish girl, but why is she so selfish? শুদ্ধর কাঁধের কাছে ভেজা লাগে। বুঝলো ইরফানের চোখের পানিতে তার শার্ট ভিজেছে। তার খারাপ লাগলো। ইরফানের পিঠে হাত দিয়ে বলে, বাচ্চা মেয়ে, বুঝতে পারেনি, এসব ভুলে যা। ইরফান ঢুলতে ঢুলতে শুদ্ধর কাঁধ থেকে উঠে সোজা হয়ে বসে, জড়ানো কণ্ঠে বলে, No, she is not a little girl. শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর থেকে এত ছোট, এসব ভুলে যা ভাই। ইরফান আবার শার্টের হাতা দিয়ে চোখ মুছে বলে, I can't. বার্ডফ্লাওয়ার সুস্থ হবে ব্রো। শুধু ইরফানের টলমল চোখের দিকে তাকালো। এই ছেলের চোখে এত পানি, এ অ্যালকোহল না খেলে তো শুদ্ধ জীবনে জানতেই পারতো না। হ্যাঁ, শুদ্ধ মৃদু হেসে বলে, মায়েরা তো অনেকটা সুস্থ হয়ে গিয়েছিস। বাংলাদেশের ডক্টররা যেভাবে উপস্থাপন করেছিল, মায়েরার ব্যাপার মোটেও তেমন না। এখানে এসে তো বুঝেছিস নাকি? আর 5 জনের সাথে হয়তো ওর টিউমার কিছুটা বড় হয়েছে, সেখানে ওর 6 মাসের জায়গায় 1 বছরও লাগবে, বাট সুস্থ তো হবে, রিল্যাক্স থাক। ইরফান অসহায় কণ্ঠে বলে, I can't. শুদ্ধ ভ্রু কুচকে বলে, কিছুই পারিস না। মায়েরা জানায়নি বলে সে কষ্টে দেবদাস হচ্ছিস, ওর অসুস্থ কঙ্কাল হচ্ছিস, তো পারিসটা কি? ইরফান চোখ বোঝে আবার মেলে, এরপর হেসে বলে, You know, আমি বার্ডফ্লাওয়ারকে অনেক ভালোবাসতে পারি। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, কত অসম্ভব কথা ইরফানের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। দ্রুত তার ফোনের ভিডিও অন করে ইরফানের সামনে ধরে। এ অস্বাভাবিক থাকলে জীবনেও এর মুখ দিয়ে এসব বের হবে না, তাই এই কাজ। শুদ্ধ হেসে বলে, আবার বল তো শোনা, তুই কি পারিস? ইরফান আবারও বলে, আমি আমার বার্ডফ্লাওয়ারকে অনেক ভালোবাসতে বাসি, আন্ডারস্ট্যান্ড? শুদ্ধ হাসল। বাহ, এবার থেকে আরও সুন্দর উপায়ে জ্বালানো যাবে। ইরফানের কথা শুনে মায়রার আরও কান্না পায়।
তার শিশুওয়ালা তাকে এত ভালোবাসে কিভাবে? ইরফান রেলিংয়ের সাথে হেলান দিয়ে চোখ বুঝে নেয়, এরপর মলিন গলায় বলে, আমার বার্ড ফ্লাওয়ারের জন্য ভালোবেসে যত্ন করে 30 জোড়া জুতো কিনেছিলাম। প্রতিটা জুতো পায়ে আমি আমার বার্ড ফ্লাওয়ারকে কল্পনা করেছিলাম। সবগুলো পরিয়ে আমি আমার বার্ড ফ্লাওয়ারকে দেখবো ভেবেছিলাম, কিন্তু ও সবসময় আমার ভালোবাসা অন্যদের দিয়ে দেয়। আমার ভালোবাসা শুধু আমার বার্ড ফ্লাওয়ারের কাছে থাকবে, কিন্তু ও রাখে না আমার ভালোবাসা ওর কাছে। কেন এমন করে ও? অন্যদের দিতে ইচ্ছে হয়েছিল, তবে আমায় একবার বলতো, আমি ওর পছন্দের সবাইকে আরো 10 গুণ করে কিনে দিতাম। কিন্তু ও কেন আমার ভালোবাসা অন্যদের দিয়ে দেয়? শুধু ভ্রু কুচকে তাকায়। এই সব তো সে জানে না, তবে এখন জানলো। ইরফানের কাজ তো স্বাভাবিক লাগলো, কিন্তু মায়েরা আবার সেসব কাকে দিয়ে দিয়েছে? শুদ্ধর কাছে ব্যাপারটা ভালো লাগলো না। কিছু একটা ভেবে বলে, এই জন্য সেদিন মায়েরা কি মেরেছিলি নাকি? ইরফান বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলে, আবার রাগ হয়ে গেলে কি যেন হয়ে যায়। আমি না চাইতে ওকে আঘাত করি, বাট আমি চাই আমার বার্ড ফ্লাওয়ারের গায়ে একটা টোকা না লাগুক। আমার ভীষণ অসহায় লাগে নিজেকে। আমি আমার বার্ড ফ্লাওয়ারকে নিজেই আঘাত করি। ওকে থাপ্পড় দিলে আমার বুকে ব্যথা হয়। ও কেন বোঝে না? ও আমার পছন্দের কাজ অ্যাভয়েড করে আমার ব্যথা কেন কমিয়ে দেয় না? আমার বার্ড ফ্লাওয়ার আমার কেন বোঝে না? একটু বুঝলে কি হয়? কি অভিমানী আবদার! শুদ্ধর ভালোই লাগলো ইরফানের কথাগুলো। ঠিকই তো, তার হৃদয়হীন ভাইটার মন বুঝলে কি হয় মায়েরার। কথাটা ভেবে শুদ্ধ হেসে ফেলল। মায়েরা বাচ্চা মেয়ে ও কিভাবে বুঝবে? সে এর সাথে ছোট থেকে বড় হলো, তাই একে এতদিনে বুঝে উঠতে পারে না। আর মায়েরা দুদিনে এসে বুঝে যাবে। তাই আজ নেশা করায় বেশ বুঝলো ইরফান মায়েরার জন্য কত অভিমান অভিযোগ জমিয়ে রেখেছে। শুদ্ধর ভালো লাগলো, যেমন তেমন মুগ্ধ হলো। তার ভাইটা আসলেই ভীষণ রকমভাবে ভালোবাসতে পারে। মায়েরা ইরফানের দিকে অনেকটা এগিয়ে এসে দাঁড়িয়েছে। ইরফানের আক্ষেপ সাথে অভিযোগ শূন্য, দৃষ্টিতে অসহায়ত্ব। সে তো না বুঝে ওই জুতাগুলো দিয়েছিল, বুঝলে তো দিত না। তার নিজের ওপরও রাগ হলো। আসলে সে শিশুওয়ালাকে একটুও বোঝে না। কথাটা ভেবে মুখটা ছোট করে ফেলে। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে চোখ বুঝে বলে, বার্ড ফ্লাওয়ারের উপর ভীষণ রাগ হয়, ভীষণ অভিমান হয়। খুব বলতে ইচ্ছে করে ও কেন আমার থেকে লুকিয়েছিল, কিন্তু আমার জিজ্ঞেস করতেই ভয় হয়। যদি ওর ব্রেনে সামান্য একটুও চাপ পড়ে। একটু থেমে ভারী গলায় বলে, আমার বার্ড ফ্লাওয়ারের যদি কিছু হয়, তবে আমায় ওর উপরে শুইয়ে দিবি। ওকে, আমি ওর বুকে ঘুমোতে যাই, হয়তো ওকে আমার উপরে শুইয়ে দিবি। ওকে ঘুম পাড়িয়ে আমি ঘুমিয়ে যাব, দিবি তো? এ পর্যায়ে শুদ্ধর মুখ মলিন হয়। ইরফান শার্টের হাতা দিয়ে চোখ মুছতো আবারও। এরপর আইস করে আধশোয়া হয় রেলিংয়ের সাথে। শুদ্ধর কেন যেন এই সময় এসে চোখ জোড়া ভিজে উঠল। ছেলেটা কতক্ষণ যে ইরফানের পানে চেয়ে রইল। মায়রার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মেয়েটা 2 হাতে চোখ মুছে ইরফানের সামনে গিয়ে দাঁড়ায়। শুদ্ধ মায়রাকে দেখে উঠে দাঁড়ায়, হেসে বলে, আরে মায়েরা, তুমি এখানে? মায়রা নাক টেনে বলে, ওনার কি হয়েছে ভাইয়া? শুধু ইরফানের দিকে তাকায় একবার, এরপর মায়রার দিকে চেয়ে বলে, তুমিই তো দেখো তোমার ওনার কি হয়েছে। কথাটা বলি শুদ্ধ ছাদ থেকে নামতে নামতে বলে, নিচে নামতে হেল্প লাগলে ডাক দিও। মায়রা বুঝলো না নিচে নামতে শুদ্ধর হেল্প কেন লাগবে। এসব রেখে মায়রা ইরফানের সামনে বসে। ইরফান চোখ বুঝে 2 হাত বুকে আড়াআড়ি ভাবে গুজে রেখেছে। মায়রা ইরফানের হাত ধরে ডাকে, শুনছেন, ঘরে চলুন। ইরফান বিরক্ত হয়, চোখ মেলে তাকায়। মায়রাকে ঝাপসা দেখলো, তাকে কোনো মেয়ে টাচ করেছে বুঝতে পেরে হঠাৎই মায়রার হাত ঝাড়া দিয়ে সরিয়ে বিরক্তি কণ্ঠে বলে, Who are you? Don't touch me. মায়রার কান্না পায়। মেয়েটা ভাবে ইরফান তার উপর রেগে আছে, তাই এমন করছে। ঠোঁট চেপে কান্না আটকে আবারও তার 2 হাতে ইরফানের হাত ধরলে ইরফান ঢুলতে ঢুলতে সোজা হয়ে বসে। জড়ানো কণ্ঠে বলে, কে তুমি? আমায় টাচ করছো কেন? ইউনো, আমার বার্ড ফ্লাওয়ার ছাড়া আমাকে কেউ টাচ করলে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেই। যাও, আমার বার্ড ফ্লাওয়ারকে ডেকে নিয়ে এসো। ওকে বলো আমার হার্টে ব্যথা করছে,
ও না আসলে এই ব্যথা কমবে না। যাও, ওকে এনে দাও আমার কাছে। ও কথাগুলো বলে ইরফান আবারও রেলিংয়ের সাথে হেলান দেয়। মায়েরা তবদা খেয়ে চেয়ে আছে। সে হাসবে না কাঁদবে বুঝলো না। লোকটার স্মৃতিশক্তি গেল নাকি? তাকে চিনতে পারছে না কেন? আর একটু এগিয়ে গিয়ে ইরফানকে ঝাঁকিয়ে ডাকে,